অনির্বাণের অগ্নিবাণের আলোচনা যাওয়ার আগে এই মুহূর্তে প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক বৈঠক করছেন দিলীপ ঘোষ। শুনবো। সমাধান হোক, রেজাল্ট কেন খারাপ হয়েছে, কি সমস্যা ছিল সেটা বসে আজকে যেমন দিল্লিতে যাচ্ছেন আমাদের নেতারা, ওখানে আলোচনা হবে। তারপরে এখানেও নিশ্চয়ই পশ্চিমবাংলায় বাকিদের মতামত নেওয়া হবে যারা এই নির্বাচনে কাজ করেছেন। তখন আসল সমস্যাটা বোঝা যাবে কোথায় আমাদের গলতি ছিল, সেটা শুধরাবার 2 বছর সময় আছে। नया कार्यकर्ता जिसका आप जिक्र किया है, ये कौन है, क्या ये नेता विपक्ष शुभेंदु अधिकारी के तरफ है? जिसकी जैसी भावना हो वो ऐसे ही सोचता है, इसलिए हजारों कार्यकर्ता हमारे पार्टी में आए। हमने जोगदाल मेला किया था, आप लोगों को मालूम है, लाखों के आए हैं पार्टी में, तो पार्टी बढ़ा भी है। लेकिन बढ़ने के बाद भी घटा क्यों है? ये लोग कहाँ गए? ये लोग काम किए कि नहीं किए, नए पुराने, किसका रोल क्या था, ये सब चर्चा होगा, बात चलेगा, फिर आगे निकलेगा समाधान। আমি কাউকে নম্বর দেওয়ার জন্য বসে। দিলীপ ঘোষের বক্তব্য শুনছিলাম, কিন্তু ফিরতে হচ্ছে আলোচনায়। আজকে আমি প্রশ্ন করছি অনির্বাণের অগ্নিবাণে যে 293 বড় সংখ্যা নাকি 234? আজকে আমি প্রশ্ন করছি যে কংগ্রেস 99 পেয়েছে গোটা ভোটে লোকসভায় গোটা দেশে, তারা কি করে প্রশ্ন তোলে 241 পাওয়া একটি দলকে? আমরা প্রশ্ন করছি যে এনডিএ জোট যখন যথেষ্ট সংখ্যা পেয়েছে একটি সরকার গঠন করার, তখন সেই জোটকে কিভাবে প্রশ্ন করছে একটি জোট যেই জোটকে হারিয়ে দিয়েছে গোটা দেশের মানুষ? আমরা প্রশ্ন করছি অনির্বাণের অগ্নিবাণে যে জোট হেরে গিয়েছে, যে জোট সংখ্যায় আগের বারের চেয়ে একটু বেশি সিট পেলেও গোটা হিসাবে অনেক পিছিয়ে রয়েছে, সেই জোট কিভাবে ভাবতেও পারছে যে তারা সরকার গঠন করতে পারে? কারণ আজকে সূত্র মোতাবেক খবর পেয়েছি আমরা যে ইন্ডি জোটের তরফ থেকে চেষ্টা চলছে যদি কোনোভাবে সাংসদ ভাঙিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করা যায়। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। के बाद पहली बार कोई सरकार अपने 2 कार्यकाल पूरे करने के बाद तीसरी बार वापस आई। ফলাফল ঘোষণার পরই জনমত পরিষ্কার, ফের দিল্লির মসনদে বসতে চলেছে এনডিএ। যদিও ইন্ডি জোট এই জনাদেশ মানতে পারেনি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় উৎফুল্ল হয়েছিল ইন্ডি জোটের শরিকরা, কিন্তু এনডিএ জোটের বৈঠকের পরই জল্পনার অবসান। চন্দ্রবাবু নাইডু বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যখন জিজ্ঞেস করা হয়েছে আপনারা এনডিএতেই আছেন তো, তখন তিনি খুব অবজ্ঞার সঙ্গে উত্তর দিয়েছেন, আছি মানে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি, একসঙ্গে লড়বো বলেই তো লড়াইটা শুরু করেছিলাম। জল্পনা তৈরি হয়েছিল টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমারকে নিয়ে। গতকাল বিকেলের পর সব জল্পনার অবসান। এনডিএর বৈঠকে দেখা গেল নীতিশ নাইডুকে। How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. অন্যদিকে ইন্ডি জোটের তরফে সরকার গঠনের মরিয়া চেষ্টা চলে। সূত্রের খবর, এনডিএ সংসদ ভাঙিয়ে সরকার গঠনের প্রস্তাবনা কি ওঠে ইন্ডি জোটের বৈঠকে, যদিও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় ইন্ডি জোটের শরিকরা। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. বিজেপির জেতা আসনের সংখ্যাকে ছুঁতেও পারেনি ইন্ডি জোটের মিলিত আসন। তা সত্ত্বেও সরকার গড়ার দিবা স্বপ্ন দেখতে থাকে ইন্ডি। তাহলে কি নিজেদের হার পর্যালোচনা না করে এনডিএ জোট কিভাবে সরকার করছে সেই নিয়ে বেশি চিন্তা ইন্ডির? রিপাবলিক বাংলা। একটু ভেবে দেখুন, 37টা দল, মূলত 37টা, এবং যারা লড়াই করেছে সেই 27টা দল, সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী, সবাই মিলে যা আসন পেয়েছে 234, তার চেয়ে বেশি আসন পেয়েছে একটি দল। আমাদের প্রশ্ন যে দল বা যে জোট এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদেরকে কিভাবে
প্রশ্ন করছে এমন একটি জোট বা এমন একটি দল যাদের কাছে সংখ্যাটাই নেই। এটা কমন সেন্সের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকভাবে অনির্বাণের অগ্নিবাণের যে অগ্নিবাণ নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেই অগ্নিবাণের প্রশ্ন, বেল পাকলে কাকের কি, মজাই দেখবে ইন্ডি, অর্থাৎ ইন্ডি জোট। যারা নিজেদের ইন্ডি জোট বলে থাকে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে সরকার গঠনের জায়গায় তো নেই, দূর দূরান্ত পর্যন্ত নেই। সেই ইন্ডি জোট এত চিন্তা ভাবনা কিভাবে সরকার গঠন করা যায়, কিভাবে সাংসদদের ভাঙিয়ে আনা যায়, এত কিছু ভাবনা চিন্তা করছে, কিন্তু শেষ মুহূর্তে কি শুধুমাত্র বাইরে থেকেই মজা দেখতে হবে ইন্ডিজোটকে? তার কারণ বেল পাকলে কাকের কি, কাক তো আর বেল খেতে পারবে না। এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনায় যাব এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় উঠে আসবে, যেখানে আমরা প্রশ্ন করব যে ইন্ডি জোট এই মুহূর্তে দাঁড়িয়ে যে জোট হেরে গিয়েছে, দেশে সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে, কিন্তু গোটা হিসাবে দেখতে গেলে যে জোট হেরে গিয়েছে সেই জোট এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার করার কথা আদৌ ভাবছে কিনা, আর যদি ভাবে তাহলে তা আদৌ রিয়ালিটি কিনা। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, রয়েছেন তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন, রয়েছেন নির্মাল্য মুখার্জি বর্ষিয়ান সাংবাদিক, অত্যন্ত সিনিয়র সাংবাদিক। আলোচনায় আসার আগে প্রথমেই একটি ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সেই ব্রেকিংয়ের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ, 7 জন আরও শক্তিশালী এনডিএ জোট, 7 জন ইন্ডিপেন্ডেন্ট সাংসদ বলছেন তারা সমর্থন করবেন এনডিএ জোটকে, অর্থাৎ তারা লেটার দিয়েছেন, লেটার অফ সাপোর্ট। নির্দল সাংসদরা লেটার অফ সাপোর্ট দিয়েছেন, চিঠি লিখে জানিয়েছেন যে তারা মোদিকে সমর্থন করছেন। মোদির শপথ গ্রহণের আগে 7 নির্দল সাংসদ সমর্থন করছেন এনডিএ জোটকে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, অর্থাৎ 293 সংখ্যাটা চলে গেল 300-তে। এই মুহূর্তে দাঁড়িয়ে 293 সংখ্যা চলে গেল 300-তে। ফিরবো আলোচনায়। প্রথমেই নির্মাল্যদার কাছে যাব। নির্মাল্যদা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই 7 জন সাংসদের সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ এনডিএর কাছে? না, এখন যেহেতু নাম্বারটা কম আছে, যে কোনো সাপোর্টই গুরুত্বপূর্ণ হবে, তার কারণ যেটা রিকোয়ার্ড নাম্বার তার থেকে মাত্র 21টা এগিয়ে আছে এনডিএ। সুতরাং সেখানে যত অ্যাডিশন হবে এনডিএ স্ট্রেংথেনিংটা তত বার্গেনিং পাওয়ারটা বাড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, একটা কোয়ালিশন ফর্মড হয়েছে এতদিন বাদে, 10 বছর বাদে। সুতরাং আর ইউনিটারি গভর্নমেন্ট আমরা পেয়েছিলাম 40 বছর বাদে, তার মানে 1984 পর একেবারে 2014। সুতরাং এই 30 বছর বাদে যেটা ভাগ হয়েছিল 30 ইয়ার্সের, সেইটার একটা অফসেটিং হলো এই কোয়ালিশন গভর্নমেন্টটা ফর্ম হওয়ার পরে। কোয়ালিশন গভর্নমেন্টের অসুবিধে হয় ডিসিশনের ব্যাপারে, মানে এত তালগোল পাকায় 10 রকমের মত আসে, সেইটা নিয়ে আজকে এনডিএ যেখানে দাঁড়িয়ে আছে, এই যে কম্প্যারিজনটা করছেন 233-এ 290, মানে 60টার ডিফারেন্স মোটামুটি। এই 60টা যে সিটের ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু খুব বড় ডিফারেন্স কিছু নয়, কিন্তু সেই বড় ডিফারেন্স যাতে হয় সেই জন্যই এই যতটা সাপোর্ট প্রয়োজন হয় এনডিএকে এখন জোগাড় করতে হবে, যাতে তারা ডিসিশনগুলো ক্যারি আউট করতে পারে। তার কারণ হচ্ছে বেসিক্যালি দাঁড়িয়ে আছে ক্রাচের ওপর। এনডিএ গভর্নমেন্টটা এখন ক্রাচ নির্ভর, বিজেপি মাঝখানে রয়েছে আর দুটো ক্রাচ রয়েছে, একটা টিডিপি আর একটা হচ্ছে জেডিইউ। এবং এইখানটা দাঁড়িয়ে এই যে ক্রাচ নির্ভর গভর্নমেন্ট, আপনাকে তো ক্রাচে চলতে হচ্ছে, সুতরাং বহু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে, অ্যাডিশন অল্টারেশনস এগুলো চলতেই থাকবে। এটা একটা লং রান প্রসেস। কিন্তু একটা প্রশ্ন উঠছে, সব মহল থেকেই তোলা হচ্ছে যে এর সাস্টেনেবিলিটিটা কতটা। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী একটা ইউনিটারি গভর্নমেন্ট চালাতেন, সেখানে প্রায় ভার্চুয়ালি নো ইন্টারফেয়ারেন্স। 38টা পার্টির মধ্যে ওনার নিজের পার্টি আর শিবসেনার 10 জন ছাড়া বাকি 36 জনের নাম হয়তো অর্ধেক বলতেই পারতেন না, মানে অনেকে জানেই না। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে আজকে তাকে নেমে আসতে হচ্ছে, এবং নেমে এসে যে জোটটা কম্বিনেশনটা হচ্ছে, সেই কম্বিনেশনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকে তাকে রেসপেক্ট দিয়ে, আগে যে দিতেন না তা নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে
তার ইম্পর্টেন্সটা বেড়েছে। নির্মলদা ডেমোক্রেসির পক্ষে একটা প্রশ্ন করবো নির্মলদা, এর আগে আমরা কংগ্রেস সরকার যতবার কংগ্রেস সরকার দেখেছি, মানে রিসেন্ট হিস্ট্রিতে বিজেপি সরকার আসার আগে প্রত্যেকটা সরকারই কোয়ালিশন গভর্নমেন্টেই এসছে, এর চেয়ে অনেক কম সংখ্যা নিয়ে এসছে। নির্মলদা, সেখানে দাঁড়িয়ে আপনি কি একই কথা বলবেন, তারাও কি ক্রাচ নির্ভর গভর্নমেন্ট ছিল? বেশিরভাগই ক্রাচ নির্ভর ছিল। তার কারণ হচ্ছে 1984 সালের পর থেকে কংগ্রেস কোনো ইলেকশন জেতেনি, ঠিক একদমই জেতেনি। তার একই রকমভাবে আপনার এটা 18th গভর্নমেন্ট, 18 নম্বর গভর্নমেন্ট। এই 18th গভর্নমেন্টের মধ্যে তো আপনি যদি গোটা হিস্ট্রিটা দেখেন, 10 বার কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করেছে, 2 বার বিজেপি, বাকি সব হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট। বেশ, সুতরাং এই কোয়ালিশন গভর্নমেন্টটা এইটা আর একটা কোয়ালিশন গভর্নমেন্ট, এবং কোয়ালিশনের একটা গুরুত্ব আছেই। ডেমোক্রেসিতে ইউনিটারি গভর্নমেন্ট বেশি দিন সাস্টেন করলে সেই ডেমোক্রেসি আমার ধারণা নড়বড়ে হয়ে যায়। এবং এই যে গভর্নমেন্টটা এসছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আসুক কি অন্য কারুর নেতৃত্বেই আসুক, এই গভর্নমেন্টটা অন্তত এখন যেভাবে চলবে সেটা হচ্ছে একটা ইকুয়াল রেসপেক্ট ফর ডেমোক্রেসি। প্রত্যেকটা পার্টির একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি থাকবে। মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এটা খুব প্রয়োজন। বুঝলাম। মণিশঙ্কর দা, খুব সাধারণ একটা প্রশ্ন, দুটো জোট লড়াই করেছে, ইন্ডি জোট এবং এনডিএ জোট। দুটো জোটের মধ্যে একটি জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং এখনই ব্রেকিং নিউজে দেখলাম সেই সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে, আরও 7 জন যুক্ত হয়েছে। সেখানে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ যে জোট হেরে গিয়েছে বা যে জোট সেই সংখ্যাটা পায়নি, তাদেরকে যে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের স্টেবিলিটি আদৌ হবে কিনা, আপনাদের হয়তো ছেড়ে চলে যাবে, সরকার পড়ে যাবে ইত্যাদি, সেই জায়গাটা আদৌ আছে না? বরঞ্চ উল্টো দিকের উচিত একটা অত্যন্ত রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা পালন করা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অপোজিশনের ভূমিকা পালন করছে কি করছে না, সেই যে জায়গাটা এখন আসেনি এবং সেটা করবে কি না সেটাও আমরা কেউ জানি না। আচ্ছা, ফলে এইটা নিয়ে বলার এখন পর্যন্ত সময় আসেনি। ব্যাপারটা হচ্ছে যে এমপিটা 1 লাখ 2 লাখ ভোটে যেতে আর যে 5000 ভোটে যেতে, আমরা কি দুজনকে তো সমানভাবেই তো দেখি নাকি? ফলে কোয়ালিশন সরকার এইখানে যতই জাস্টিফাইড করার চেষ্টা করুন কেন যে মোদির মানে এরকম একটা ক্যারিশমা এরকম পেয়েছে, সেটা নিয়ে নয়, জোট সরকার হচ্ছে এইটাই যথেষ্ট। আর মোদী সরকার, বিজেপি সরকার, এইটা বলার আর কোনো অবকাশ নেই। কেয়াদের একটু প্রবলেম হবে, কারণ এতদিন ধরে বলে এসেছি, হঠাৎ করে এটা কোয়ালিশন সরকারটা মুখ থেকে বেরোতে পারবে কিনা আমি দেখলাম প্রধানমন্ত্রী প্রথম দিন এইবার আমরা ছোটবেলাকার কথা মনে আছে, এনডিএ সরকারই বললেন, সেটা দেখুন, এটা কতগুলো আর্টিফিশিয়াল হাসি থেকে কতগুলো একদম উচ্ছ্বাস ভেতর থেকে আসে, সেটা দেখাতে হয়, নাটক করতে হয়। রাজনীতি তো একটা নাটকের অঙ্গ। এখন ছোটোবেলার থেকে আমরা দেখতাম যে আমরা যখন ওই 7, 8-এ পড়তাম না, কোনো সাবজেক্টে যদি কম নাম্বার পেতাম বা কেউ কোনো ইয়েতে যদি ফেল করতাম, তখন আমরা কতগুলো এক্সাম্পল খুঁজতাম। ওই পাড়ার একটা ছেলে এত কম নাম্বার পেয়েছে, ওই পাড়ার একটা ছেলে ফেল করেছে, পাস করলে কিন্তু এগুলো খুঁজি না। ফলে এইগুলো এখন তোমরা খুঁজে বেড়াচ্ছ যে কি করলে জাস্টিফাইড করতে পারবো যে এটা একটা স্টেবল গভর্নমেন্ট। দেখুন না মণিশঙ্কর দা, এই মুহূর্তে দাঁড়িয়ে তো স্টেবল গভর্নমেন্ট, কারণ লেটার অফ সাপোর্ট জেডিও দিয়েছে, টিডিপিও দিয়েছে এবং প্রত্যেকটা পক্ষ থেকে লেটার অফ সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমরা সমর্থন করছি। এতে কিন্তু আপনারা দেখতে হবে যে প্রত্যেকটা দলের তো একটা আইডিওলজি থাকে, প্রত্যেকটা দলের একটা প্রিন্সিপাল থাকে, তাদের ম্যানিফেস্টো থাকে। কিছুদিন আগে পর্যন্তই ইন্ডি জোটেই নীতিশ ছিল, তার মানে কি বিজেপির যে আইডিওলজি, বিজেপির যে চিন্তাধারা, তার সঙ্গে তার খাপ খায় না বলেই তো ছিল ইন্ডি জোটে। হঠাৎ করে সে চলে গেল, মানসিকতাটা পাল্টাবে। মণিশঙ্কর দা, তৃণমূল কংগ্রেস এনডিএ জোটে ছিল না, আমি বলছি যে প্রিন্সিপাল আইডিওলজি ম্যানিফেস্টো তারপরে এখনো থাকবে বলছেন। আমি প্রশ্ন করছি, আপনি বলছেন ইডিওলজির বিষয়, আমি বলছি ওই জায়গাটায় দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে, যখন তোমার সঙ্গে আমার মতের পার্থক্য থাকে, একটা বাধ্যবাধকতার মধ্যে এসছি, কিন্তু সেটা যে স্টেবল করবে 5 বছর এই গ্যারান্টিটা কেউ দিতে পারে। আমাকে একটা প্রশ্ন করতে দেবে? আচ্ছা, হচ্ছে ঈশা সম্বন্ধে তোমাদের কি স্ট্যান্ড হবে দিল্লিতে? কারণ ঈশা তো এখান থেকে জিতেছে, এখানে তোমাদের অ্যালায়েন্স ছিল না। না দেখুন, অ্যালায়েন্স দুটো, একটা হচ্ছে ভোটের আগে হয়, একটা হচ্ছে ভোটের পরে হয়। আমি যেটা বরাবর বলেছিলাম, এখানে যখন প্রশ্ন করা হয়েছিল এনডি জোট নিয়ে, তখন বলেছিলাম যে বিরোধী জোটটা বিজেপির যারা আসবে তারা পরে ঠিক করবে জোট করবে কি করবে না। জোটের সম্ভাবনাটা শুধুমাত্র ভোটের আগেই থাকবে, পরে থাকতে পারে না। এখন আজকে নীতিশ কুমার এবং যে মানে নাইডু, এরা আগের থেকে এনডিএতে ছিল বলে বেরোতে পারছে না। আমি তো ঈশার কথা জিজ্ঞেস করছি। না, ঈশা অভিষেক ব্যানার্জির পাশে বসবে তো? ইন্ডি জোটে অবশ্যই আপনারা সমর্থন করছেন কিনা জিজ্ঞেস করছি। অবশ্যই থাক। শুনুন, আমি যদি আজকে 6 মাস আগে দেখেন, আমি বলেছিলাম কংগ্রেস এবং তৃণমূল একটা ফ্ল্যাটের 2 রুম,
যে কোনো সময় যে কোনো রুমে ঢোকার পারমিশন দুজনের একটা তোমার ফ্ল্যাটে নেত্রী দুটো রুম বলেছিলেন যাদের যে মধ্যে এখানে মাঝে মাঝে কোনো ঝগড়া হয় যুদ্ধ কিন্তু আবার দু ভাই আচ্ছা বুঝলাম দু ভাই আচ্ছা আমি এই মুহূর্তে একটা হয় রে ভাই। আচ্ছা সংখ্যা নিয়ে কথা হচ্ছে মণিশঙ্কর দা আমাদের গ্রাফিক্সের মাধ্যমে আমি দর্শকদের একটু বুঝিয়ে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যা তত্ত্ব কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে একটু বুঝিয়ে দিই যে এই মুহূর্তে কি ফর্মুলা, তারপর আমি কেয়াদির কাছে আসবো, নীলাভর কাছে আসবো, এই মুহূর্তে কি ফর্মুলা গ্রহণ করছে এনডিএ মন্ত্রিত্বর ক্ষেত্রে। প্রথমেই দেখাই এনডিএ যে সংখ্যা সাধারণত দর্শকরা জানেন, আরও একবার মনে করানোর জন্য দেখাবো এনডিএর এই মুহূর্তে মন্ত্রিত্বের ফর্মুলা। প্রতি 5 জন সাংসদে একটি করে ক্যাবিনেট মন্ত্রী এনডিএর তরফ থেকে এই ফর্মুলা দেওয়া হয়েছে। আমি আমার অতিথিদেরও বলবো এই নিয়ে আলোচনা করবো, আরও একবার দেখতে মন্ত্রিত্বের ফর্মুলা যেটা এনডিএ দিয়েছে এই মুহূর্তে। প্রতি 5 জন সাংসদে একজন করে ক্যাবিনেট মন্ত্রী হতে পারবেন। নেক্সট স্লাইড। প্রতি 2 সাংসদে একজন করে প্রতিমন্ত্রী করার কথা বলছে এনডিএ, অর্থাৎ 2 জন সাংসদ থাকলে একজন প্রতিমন্ত্রী, সেই সংখ্যা যত বাড়বে প্রতিমন্ত্রীর সংখ্যাও তত বাড়বে। টিডিপি জেডিইউকে এই নিয়মে প্রস্তাব দিয়েছে এনডিএ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে টিডিপি এবং জেডিইউর ক্ষেত্রেও এই ফর্মুলাই কাজ করবে। এবং আরও একবার প্রথম স্লাইডটা আরও একবার দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি 5 সাংসদে একজন করে ক্যাবিনেট মন্ত্রী, অর্থাৎ 16 জন ক্যান্ডিডেট যদি কারুর থাকে, কোনো দলের থাকে, যেটা এই মুহূর্তে টিডিপি রয়েছে, তাহলে সেই হিসাবে 3 জন পূর্ণমন্ত্রী পেতে পারে তারা। এটা হচ্ছে সাধারণ অঙ্কের হিসাব। আমি আলোচনায় ফিরবো এবং আমি প্রথমেই যাব নীলাভর কাছে। নীলাভ, আমি প্রশ্ন করব তোমাকে যে প্রথমে আমি দুটো প্রশ্ন করব, তুমি আমার হ্যাঁ নায় উত্তর দেবে, তারপর আমি তোমায় 2 মিনিট বলতে দেবো, কিন্তু আমার হ্যাঁ নার উত্তরটা খুব জরুরি, এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়। আসলে একটা লাইন আমি শুধু জিজ্ঞেস করি, তুই যেটা দেখালে হ্যাঁ, হ্যাঁ। এটা কি বিজেপির থেকে অফার দেওয়া হয়েছে? বিজেপির থেকে প্রস্তাব, অর্থাৎ এনডিএ যে আসবে জোট 10টা শরিকদের নিয়ে এলে প্রস্তাব, 5টা দেবো। এইটা হচ্ছে তাদের Offer। ফর্মুলা। ঠিক আছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নীলাভ, প্রথমেই প্রশ্ন করব, দুটো জোট, এনডিএ জোট এবং ইন্ডি জোট, তারা ভোটে লড়াই করেছে। দুটো জোট দুপক্ষে লড়াই করেছে, একজন পেয়েছে 292, একজন পেয়েছে 234। তুমি এটা মানবে তো যে ইন্ডি জোট হেরে গিয়েছে? না, আমি এখানে কাউকেই পরাজিত না 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 এক মিনিট নীলাভ, আমি তোমায় এক্সপ্লেন করতে দেবো, আগে তুমি আমার দুটো প্রশ্নের হ্যাঁ নাই উত্তর না, দাও। আমি বলছি এনডিএ আর না, না, ইন্ডির না, মধ্যে না, হারেনি। এনডিএ জোট জিতেছে, তাই তো? জেতেনি। আমি বললাম হারেনি, তারপরে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। এনডিএ জোট 292 পেয়েছে, ইন্ডি জোট 234 পেয়েছে, কিন্তু ইন্ডি জোট হারেনি, এনডিএ জোটও জেতেনি, তাই তো? এটাই বলছো, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন আমার খুব স্পেসিফিক, 292 234-এর সংখ্যা নিয়ে 292 + 7 অর্থাৎ 300, তাদেরকে টপকে একটা সরকার গঠন করা কি এই মুহূর্তে সম্ভব বলে মনে হচ্ছে তোমার? রাজনীতিতে অসম্ভব বলে তো কিছু হয় না, এটাই তো আমরা শিখেছি রাজনীতি করতে। আচ্ছা, এবার তুমি এক্সপ্লেন করো যে তুমি কেন বলছো যে ইন্ডি জোট 234 পেয়ে হারেনি। না, আমি বলছি দেখুন, জেতার পরিসংখ্যান মাত্রাটা কি? জেতার পরিসংখ্যান মাত্রা 272টা সাংসদ। যতক্ষণ না 272টা সাংসদ এককভাবে কেউ পাচ্ছে, আমি কিন্তু কাউকেই জয়ী বলছি না। কেউ একটু বেশি আসন পেয়েছে জেতার জায়গাতে, কেউ একটু কম পেয়েছে। এটা আপনি বলতে পারেন হ্যাঁ বিজেপি একটু বেশি পেয়েছে, কংগ্রেস কম পেয়েছে, এটা তো স্বাভাবিক। কিন্তু 272-এর যে সংখ্যা, আজকে আপনি বলুন তো, যিনি নীতিশ কুমার আছেন, চন্দ্রবাবু নাইডু আছে, এনারা তো আমাদের সাথেও ছিলেন। নীতিশ কুমার তো সেই দিনও ছিলেন। নীতিশ কুমারকে আপনাদের বিজেপির লোকেরা গালাগালি করতো, বিজেপির নেতারা, আবার চলে গেছে। নীতিশ কুমার আবার যে আসবে না তার কোনো মানে নেই। চন্দ্রবাবু নাইডু আমাদের সাথে ছিলেন, এখন এনডিএর সাথে আছেন, আবার ইন্ডিয়ার সাথে আসতে পারেন। আর নির্দলীয় সাংসদ আপনারা যে কথাটা বলছেন, আমি জানি না আপনি যে তথ্যটা দিয়েছেন, নিশ্চয়ই আপনারা ভুল দেবেন না, কিন্তু আমি আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। না, চিঠি আছে। না, আমি বলেছি অবশ্যই আপনারা ঠিক তথ্য দেবেন, ভুল তথ্য দেবেন না, আমি বলেছি। সেটা হচ্ছে পূর্ণিয়া থেকে সাংসদ, নির্দল সাংসদ পাপ্পু যাদব, তিনি কিন্তু কংগ্রেসকে সমর্থন করে দিয়েছেন। তাহলে সেই দলের নির্দলীয়রা এখানেও আসছে। দেখুন, আমি এখানে পরিষ্কার বলছি, 272 যতক্ষণ না কোনো দল পাচ্ছে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় বাদ বাকি জায়গায় পলিটিক্স ওপেন আছে। ওপেন থাকার নীলাভ বলছো 272 একটা দল না পেলে সেই জোট জেতেনি, সেই জোটকে জয়ী বলা যায় না। আমি জোট নাই, পার্টিগতভাবে বলছি। আমি পার্টিগত জোট তো লড়াই করেছে, প্রিপোল অ্যালায়েন্স তো হয়েছিল। আমি বলে দিচ্ছি আপনাকে, ইন্ডি জোট আর এনডিএ জোট তো প্রিপোল অ্যালায়েন্স। এখানে বহু ভারতবর্ষের গণতন্ত্রের উদাহরণ আছে সংসদীয় ইতিহাস ঘাটলে, যেখানে লোকে কম আসন পেয়েও প্রধান আসনে গেছে। রাজ্য রাজ্যে উদাহরণ আছে এরকম, বিজেপিও করেছে, কংগ্রেসও করেছে, বিজেপি অনেক জায়গায় করেছে এরকম, কম সিট পেয়েও তারা সরকারে গেছে, প্রধানমন্ত্রিত্ব নিয়েছে, এরকম বহু উদাহরণ আছে, নেই তো তা না। ফলে আমি বলছি, আপনারা যে অঙ্কটা বলছেন 272, যেটা হচ্ছে ম্যাজিক ফিগার, সেটা অনেক ভাঙচুর হতে পারে। এখন ইন্ডিয়ার মধ্যে যারা আছেন তারা ইন্ডিয়ার সাথে আসতেই পারেন, এলেই সরকার হয়ে যাবে না। আচ্ছা বেশ, আমি মল্লিকার্জুন খাড়গের একটি বাইট শোনাবো, কেয়াদির কাছে আসবো, তারপর তুমি যেমনটা বলছিলেন নীলাভ, আপনি যেমনটা বলছিলেন তার থেকে একটু আলাদাভাবেই তিনি কি বলছেন শুনি, তারপর ফিরছি আলোচনায়। মল্লিকার্জুন খাড়গে কি বলছেন? The India bloc will continue to fight
against the fascist rule of the BJP led by Modi. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. কেয়াদি 300 সিট প্রায় ছুটছে, এমনকি নীলাভা বলছিলেন যে উল্টো দিকেও সংসদ বাড়ছে, সংসদের সংখ্যা বাড়ছে, হয়তো পশ্চিমবঙ্গ থেকেও দুজন যাওয়ার পথে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন মিটিংয়ে যে আমিও অনেকের সঙ্গে টাচে আছি এবং তারাও হয়তো চলে আসবেন। তাই সংখ্যা তো কমছে বাড়ছে বটে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করলেন যে আমরা লড়াই চালিয়ে যাব, স্পষ্ট খানিকটা করলেন বিরোধী দলের জায়গা থেকেই হয়তো তিনি লড়াইটা চালানোর কথা বলছেন, অর্থাৎ সরকার নরেন্দ্র মোদিরই হচ্ছে। দেখুন, সবার আগে আমি বলে রাখি রিপাবলিকের মাধ্যমে, রিপাবলিক বাংলার মাধ্যমে, যে তৃতীয়বারের জন্য মোদি সরকার এবং প্রতিবার আমাদের যারা এনডিএ শরিক দল রয়েছেন তারা এটা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন যে তাদের সংসদীয় নেতার নাম নরেন্দ্র মোদি। তার নেতৃত্বেই তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার গঠন করছে। আগামী 2-3 দিনের মধ্যে সম্ভবত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণও করবেন। আসলে বিষয়টা হলে মনিদা, আমি আপনাকে আটকাইনি, প্লিজ বিজেপিও করছে, অসভ্যতামি করবেন না, আটকাবেন প্লিজ, আটকাবেন না। আরে আমি আপনার জ্বলনটা বুঝতে পারছি, জেলুসিল দিয়ে দেবো। আরে প্রোগ্রামের শেষে জেলুসিলটা পেয়ে যাবেন, চিন্তা নেই, জেলুসিল পেয়ে যাবেন, চিন্তা নেই। প্লিজ ডিবেটটা ডিস্টার্ব করবেন না। আপনার দল অসভ্য, আপনারা ভোট পরবর্তী হিংসা করছেন আমি জানি, কিন্তু এখানে অন্তত সন্ত্রাস করবেন না, তাহলে পাল্টা সন্ত্রাস হবে, আমি বলে রাখছি। ভার্বাল সন্ত্রাস, অসভ্য বললে আমরা অবজেকশন দেব না, কারণ এইজন্য আমরা জিতবো। একদম কোনো পাল্টা যায় না, হবে না, ভার্বাল সন্ত্রাস পাল্টা হবে। অসভ্যর দল অসভ্যতামি করতে পারে, যার যা পরিচয় দেখিয়ে দিচ্ছেন, আরে যার যা পরিচয় দেখিয়ে দিচ্ছেন। তো বিষয়টা হচ্ছে না, রবীন্দ্রনাথের গান আছে ভাই, ও যে মানে না মানা, তাতে একটা লাইন আছে, যত বলি তারে এবার তো হেরে যেতে হবে, তাও সে হাত নাড়িয়ে বলে না 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 না। এদের অবস্থা তাই, হেরে গেছে। দেখুন, প্রায় 3 ডজন রাজনৈতিক দল মিলে ভারতীয় জনতা পার্টির ধারে কাছে পৌঁছতে পারেনি, অথচ কংগ্রেসের মুখপাত্র বলছে না আমরা হারিনি, কিন্তু হেরেছে কে? মোদিজি। হেরেছে কে? বিজেপি। হেরেছে কে? এনডিএ। মানে আমি তো এদের কনফিডেন্স দেখে আমার অবাক লাগে। আরে সেঞ্চুরি যারা ছুঁতে পারলো না, 99তে আটকে গেছে, তারা বলছে আমরা বড়, 240, তোরা অনেক আমাদের থেকে কম। এই হচ্ছে, যদি এটাকে ফ্যাসিজম না বলি তাহলে কাকে ফ্যাসিজম বলবো? আর আমি আপনাকে দুটো পরিসংখ্যান দিচ্ছি, এক সেকেন্ড, দুটো পরিসংখ্যান দিচ্ছি। 2004 সাল, তখন সম্ভবত জন্মেছে কিনা আমি জানি না, বাচ্চা ছেলে, তখন যখন ইউপিএ সরকার হয়েছিল তখন কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল, আসন ছিল 206, আর 2014তে মাফ করবে 2009তে 145টা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এককভাবে, তাদের থেকেও বেশি। কিন্তু না, ও যে মানে না মানা, হার মানবো না, বিজেপি হেরেছে। কিন্তু এদের আমি বলছি 231টা দল, প্রায় 3 ডজন দল, প্লাস সোরসের টাকা, প্লাস চিল শকুনদের মতন জার্মান শেফার্ডরা, এই সব মিলিয়েও কিন্তু একটা জিনিস আটকাতে পারলো না, তৃতীয়বারের জন্য আয়াত মোদিজিহি। কেয়াদি, একটা প্রশ্ন করছি, যদি ধরুন কালকে যেমনটা ওনারা বলছেন চন্দ্রবাবু নাইডু ছেড়ে চলে গেলেন, এমনকি জেডিইউর সমস্ত সাংসদ আপনাদের ছেড়ে চলে গেলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যেটা বলছেন তাতে সাকসেসফুল হয়ে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি আজকে বৈঠকে বলেছেন, উনি কতদিন বাইরে থাকবেন, কতদিন বাইরে থাকবেন নাকি দেখুন না। আরে যদি সত্যি সুপ্রিম কোর্টের সুরক্ষা সরে গেলে যার নিজের ভবিষ্যতে ঠিক নেই, সে আবার অন্য দলের ভবিষ্যৎ বলছে। বেশ, আপনাদের এই সঙ্গীরা আপনাদের যদি ছেড়ে চলে যায়, সরকারটা তো পড়ে যেতে পারে, আপনারা মানছেন তো যে এইবার উইক সরকার? না, আমরা উইক সরকার মানছি না। তার কারণ ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যারা এনডিএ শরিক এতদিন ধরে যারা রয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন, গত 2019-এর যে সরকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও আমাদের এনডিএ শরিকদের বেশ কয়েকজন তারা মন্ত্রিত্বে ছিলেন। এবং আপনারা যে বারে বারে যে কথাটা বলা হচ্ছে, মাফ করবেন নির্মলদা, আমি আপনার সঙ্গে পুরোটা সহমত নই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন, তিনি অসম্ভব ভালো তিনি পরিচালন করতে পারেন, তিনি অত্যন্ত দক্ষ সংগঠক এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্নাতীত নেতৃত্ব। তাই 2014তেও যেমন, 2019এও যেমন, 2024এও এসেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্ব নিয়ে কোনো এনডিএ শরিক প্রশ্ন তুলবেন না। এবার আপনি বললেন যে আমাদের জোট শরিক যারা এসছেন, নাইডু সাহেব এবং নীতিশ কুমার, দেখুন আপনারা এত কিছু কথা বলছেন, আমি দুটো কথা আমাকে বলে দিতেই হবে। আমরা এত আলোচনা করছি, এরা বলছে না
কংগ্রেস জিতেছে 99-তে বিজেপি হেরেছে। আরে 25 বছর পরে প্রথমবার ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার মতন একটা গুরুত্বপূর্ণ রাজ্যে এককভাবে সরকার করছে। অরুণাচল প্রদেশে দ্বিতীয়বারের জন্য আমরা সরকার করছি, সিকিমে দ্বিতীয়বারের জন্য আমাদের শরিক দল সরকার করছে, এবং তারপরেও মেনে নিতে হবে এদের কাছ থেকে। অন্ধ্রপ্রদেশ তো, এবং অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার করছে, যেটা নাইডুর কথা বললাম। এরপরেও মেনে নিতে হবে। দেখুন চন্দ্রবাবু নাইডু আমাদের ভ্যালু ডেলাই, এবং আরে উনি এত বড় বড় কথা বলছেন মণিবাবু, আমি ওনাকে বলছি আরে আপনারা তো এটা ভালো বুঝবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এনডিএ শরিক ছিলেন। আরে মমতা আচ্ছা, আমি নির্মলাদার কাছে আসবো, আমি নির্মলাদার কাছে আসার আগে মণিশঙ্কর দা 30 সেকেন্ড দেবো। আমি বলছি না ইউপি নাই, কি যেন কি জোট যেন ডট ডট কি সব ইন্ডিপেন্ডেন্ট জোট, সেখানে এখন তো এসছেন। এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে এই কংগ্রেসের ভাইকে বলছিলেন একটা লাইনে প্রশ্নটা করেনি। আপনি বলছেন যে অপরপক্ষে এনডিএ জোট শরিকরা ছেড়ে যেতে পারে, ইন্ডি জোটও তো খুব একটা শক্তিশালী জায়গা নেই, তারাও তো ছেড়ে চলে যেতে পারে, তারা এনডিএ, তাই এই প্রশ্নটা তোলার জায়গা। 30 সেকেন্ড জোট দিয়ে যে বলছে এটা স্টেবল গভর্নমেন্ট, সেটা একদম একটা বাচ্চা ছেলেও বলবে সেটা নয়। এতদিন জানতাম যে সিপিএম বামপন্থীরা পদত্যাগ করে না দেহত্যাগ ছাড়া, এখন এই না না করে গানটা এরা করছে, মানে মোদি যদি হেরেও যায় তাও বলবে প্রধানমন্ত্রী ছাড়বো না না না, ব্যাপারটা এরকম গানটা শোনা গেল। আরে 5 লাখ থেকে 3 লাখ 2 লাখে নেমে এসছে, 5 লাখ থেকে 2 লাখে নেমে এসছে। রাম মন্দির যেখানে হলো সেখানে ভোটে হেরে গেল, রাম তো হেরে দিল। আরে রাম ভাই, আমি একটা কথা বলে শেষ করবো, আমি একটা কথা 3 সেকেন্ড শেষ করুন মণিশঙ্কর, আমি নির্মলাদার কাছে শেষ করুন। আমি বলছি জিততে পারে না ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভোটে আরেকবার পুনর্নির্বাচিত বাইপোল থেকে হয়ে আসতে হয়। তিনি সেই দলের প্রতিনিধি। আমি বলছি যে আপনাকে জানতে হবে, মোদিজিটা আপনাকে ভাবতে হবে। আজকে চন্দ্রবাবু নাইডুকে অমিত শাহ জেলে পাঠিয়েছিল, আমাকে শেষ করতে দাও। পড়াশোনা করে বসেন না কেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি? সরকার জগন্মোহন রেড্ডির পুলিশ তাকে জেলে পাঠিয়েছিল। রেজাল্ট বেরোচ্ছে, আজকে তো চিৎকার করছেন কেন? আরে আমি আপনাকে বলছি ভুল আছে কিন্তু সত্যি জগন্মোহন রেড্ডি ছিল। হ্যাঁ আমি বলছি রাম দিয়ে তো উঠতে চাইছিল, রাম নিজের জায়গাতে হারিয়ে উনি বুঝিয়ে দিচ্ছেন যে কালকে রামই ওদেরকে হারাবে, এইটাই আমার কথা। শঙ্করাচার্য আজকে বলেছে মোদি যে নির্মলাদার কাছে আসার আগে আমাকে এই মুহূর্তে একটা লাইভ নিতে হচ্ছে, সৃজিতা এই মুহূর্তে জেপি নাড্ডার বাড়ির সামনে রয়েছে। এক মিনিট কেয়াদি, সৃজিতা এই মুহূর্তে জেপি নাড্ডার বাড়ির সামনে রয়েছে, আমাদের প্রতিনিধি সৃজিতা। সেখান থেকে অমিত শাহ বেরিয়ে গেলেন এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সৃজিতা, বৈঠকের কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে কি কি এই মুহূর্তে ডিসিশন হলো সৃজিতা? দেখো কিশোরায় কিছুক্ষণ আগে অমিত শাহ মিনিট 5 আগে এখান থেকে বেরিয়েছেন, তার আগে মনসুখ মান্ডভিয়া, অশ্বিনী বৈষ্ণব এরা প্রত্যেকেই ধীরে ধীরে বেরিয়ে গেছেন এবং আরও অন্যান্য উচ্চস্থানীয় নেতৃত্বরা যারা এই বৈঠকে ছিলেন তারা একে একে বেরিয়ে যাচ্ছেন। তবে এই বৈঠকের নির্যাস যদি কিছু জানতে চাওয়া হয় তাহলে মূলত শরিক দলের সঙ্গে বিজেপি উভয় মিলে কিভাবে এই সরকারকে গঠন করবে, কাকে কতটা গুরুত্ব দেওয়া হবে, কিভাবে গুরুত্ব দেওয়া হবে, এই গোটা বিষয়টি আলোচনায় মূল জায়গা পেয়েছে। কিভাবে মন্ত্রিত্ব দফতরগুলোকে ভাগ করা হবে, শরিক দলের কাছে কিভাবে দফতরগুলো যাবে, বিজেপি যারা এমপি রয়েছেন যে সমস্ত রাজ্যে বিজেপি ভালো ফলাফল করেছে পুরস্কার হিসাবে কিরকম ধরনের দফতর তাদের কাছে পৌঁছবে, পূর্ণ মন্ত্রিত্ব কোন কোন শিবিরের কাছে পৌঁছবে, শরিক দলের কারা পূর্ণ মন্ত্রিত্ব পাবেন, কে কতগুলি করে পূর্ণ মন্ত্রিত্ব পাবেন, এই বিষয়গুলি মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। এটা আমরা ইতিমধ্যে আগে জানিয়েছি, আরও একবার তোমাকে ছোট করে জানিয়ে দিই। 5 সাংসদ পিছু 1 পূর্ণমন্ত্রী, 2 জন সাংসদ হলে 1 জন প্রতিমন্ত্রী পদ দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই হিসাবটা নীতিশ কুমারের ক্ষেত্রে কিছুটা আলাদা, টিডিপির ক্ষেত্রে কিছুটা আলাদা, কারণ তারা সব থেকে বেশি শক্তিশালী শরিক দলে পরিণত হয়েছে। একটা প্রশ্ন করবো, তুমি ছিলে ওই বৈঠকের ঠিক বাইরেই তুমি ছিলে, ওখান থেকে ইনফরমেশন সরাসরি তুলে ধরছো দর্শকদের কাছে। সৃজিতা, প্রশ্ন করব, টিডিপি জেডিইউ দুজনেই চাইছেন, দুটি দলই চাইছে যে ম্যাক্সিমাম বেনিফিট, সবচেয়ে বেশি সুবিধা যেন তারা পায়, বেশি মন্ত্রিত্ব পায়, এমনকি স্পেশাল স্ট্যাটাসও চাইছে টিডিপি। এত কিছু কি দেওয়া সম্ভব হবে এনডিএর পক্ষে? কি জানা যাচ্ছে বৈঠক থেকে, কি উঠে আসছে? না না না, এত কিছু
কিছু দেওয়া সম্ভব হবে না, তার কারণ বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে ভালো ফলাফল হয়েছে সেই দিকটা নিয়েও ভাবতে হবে। যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে বুস্ট আপ করার বিষয় রয়েছে। তবে এখানে আরও কিছুটা এনডিএ শক্তিশালী হয়েছে, তার কারণ 7 নির্দল সাংসদ ইতিমধ্যেই সমর্থন করেছে এনডিএকে। স্বাভাবিকভাবে আরও কিছুটা শক্তি বৃদ্ধি হয়েছে এনডিএর। নীতিশ কুমার আর যাই হোক, যতই দরকষাকষিতে থাক, অন্তত তার যা অবস্থান সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসার চিন্তা ভাবনায় থাকবেন না। চন্দ্রবাবু নাইডু তিনি এর আগেও জানিয়েছিলেন যে এনডিএর সঙ্গে শুরু থেকে লড়াইটা শুরু করেছিলেন, আগামীতেও সেই লড়াইতে থাকবেন এবং এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য কোনো অ্যালায়েন্সে যোগ দিলেও বিশেষ কোনো সুবিধার জায়গা থাকছে না। কাজেই এটা যতদূর মনে হচ্ছে, যতদূর জানা যাচ্ছে, হয়তো দর কষাকষির জায়গাটা বহাল থাকবে, কিন্তু এর থেকে বড় কিছু হবে না। তবে একটা ছোট্ট করে যাওয়ার শেষ একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। কালকে সমস্ত বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, শরিক দলের এমপিরা প্রত্যেকেই এখানে উপস্থিত থাকছেন। টিডিপির যারা সাংসদ তারা এই আগামীকালের একটি বৈঠকে সকলে উপস্থিত থাকবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ সৃজিতা। তুমি যে কথা তুলে ধরছিলে সিট শেয়ারিং, দর্শকদের একবার দেখে আমি নির্মাল্যদার কাছে প্রশ্ন করব যে এই সিট শেয়ারিং যা এই মুহূর্তে রয়েছে সেখানে দাঁড়িয়ে 16টা সিট বা 12টা সিট গুরুত্বপূর্ণ তো হবে, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হবে তার কারণ এনডিএ জোট এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিজেপির নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপি 240 পাচ্ছে, পেয়েছে টিডিপি 16টি সিট, জেডিইউ 12টি সিট, জেডিএস 2টি সিট, এনসিপি অর্থাৎ শারদ পাওয়ারের এনসিপি 1টি সিট, জেএসপি 2টি, এইচএম 1টি, আরএলডি 2টি সিট। এইটা হলো 293-এর যে ভাগ, 293-র যে ভাগ, যে হিসেব, এই হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিট রয়েছে। অর্থাৎ এই 240 বিজেপির সবচেয়ে বেশি ভোট পাওয়া, সবচেয়ে বেশি সিট পাওয়া দল। টিডিপি 16টি এবং জেডিইউ 12টি, এই দুটো দল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নীতিশ কুমার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নির্মাল্যদার কাছে, নির্মাল্যদা আর কদিন পর বিহারে ভোট, কিছুদিন আগেই এক দল থেকে আরেক দলে এসেছেন নীতিশ কুমার, তাকে বেশ কয়েকজন পাল্টু চাচু, পাল্টু কুমার ইত্যাদিও বলে থাকেন বিহারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিহারে ভোট আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, হঠাৎ করে তার কাছে পাল্টি খাওয়া তো খুব একটা সহজ হবে না, তার তো ইমেজটাই ভেঙে পড়বে। দেখুন, আমি আপনাকে প্রথমে একটু বুঝে নিন, বিজেপি গভর্নমেন্ট আর বিজেপি লেড গভর্নমেন্ট দুটো তফাৎ আছে। একটা হচ্ছে বিজেপির সরাসরি গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্টটা হতে চলেছে এটা বিজেপি লেড গভর্নমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী, এই চারজনেরই সে অর্থে কোয়ালিশন চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই। যে এক্সপিরিয়েন্সটা নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং এরা ফেস করেছিলেন। সুতরাং একটা ইউনিটারি গভর্নমেন্ট চালানো আর পাশাপাশি একটা কোয়ালিশন গভর্নমেন্ট চালানো, দুটোর মধ্যে অনেক তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যখন প্রথম গভর্নমেন্ট ফর্ম করেছিলেন বেঙ্গলে, তখন কংগ্রেসের সঙ্গে একটা কোয়ালিশন ছিল, সেটা বেশি দিন থাকেনি, ভেঙে গেছিল। কিন্তু কোয়ালিশন চালাতে গেলে বহু রকম নাম্বারসের খেলা হয়। আপনি যে কথাগুলো বলছেন, বহু রকম ইকুয়েশনের খেলা হয়। সবথেকে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষে এখন 1 নম্বর লার্জেস্ট পার্টি হচ্ছে বিজেপি, নাম্বার গেম। কিন্তু সেকেন্ড লার্জেস্টটা হচ্ছে ঠিক তার উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন, সমাজবাদী পার্টি। থার্ড লার্জেস্টটা হচ্ছে ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন ডিএমকে, টিএমসি। সুতরাং সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে পুরো ল্যাডারে আপনি যদি দেখেন, আদার দেন বিজেপি, আর তারপরে সেকেন্ড হচ্ছে কংগ্রেস, তারপরে বাকিরা, এরা কিন্তু সবাই নরেন্দ্র মোদীর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে। ঠিক। সুতরাং সেই দিক থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইকুয়েশনটা, এই যে আপনি যে বলছেন না নাম্বার ইকুয়েশনটা, নাম্বার ইকুয়েশনের অ্যাডভান্টেজে নরেন্দ্র মোদী অনেকটাই এগিয়ে আছেন। বেশ, তার কারণ যদি 1 মিনিট বলে নিই, যদি এরা এগিয়ে যায়, এই যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু এনডিএ কোয়ালিশনে যারা এসেছেন, ধরুন আজকে নীতিশ কুমার কিংবা ধরুন আজকে টিডিপির চন্দ্রবাবু নাইডু, তারা কিন্তু আইএনডিএ কোয়ালিশনে গেলে 6 কিংবা 7তে চলে যাবে।
এখানে যারা সেকেন্ড এবং থার্ডে আছে একদম। বেনিফিটটা বুঝতে বেশি পারছেন? পাবে। খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সরকার সেটা করতে পারে। দাঁড়ান শেষ করে নিতে দিন। সেইটা যদি হয় সেকেন্ড ঠিক আছে। থার্ড হয়ে আমার বার্গেনিং পাওয়ার আর 6 সেভেন্থ এইথ হয়ে বার্গেনিং পাওয়ার দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। ঠিক। সুতরাং এই যে কথাটা বলা হচ্ছে যে ব্ল্যাকমেল হবে, ব্ল্যাকমেল ওরা বেরিয়ে চলে যাবে, এই সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। ঠিক একদম মেনে আমি কথাটা আপনাকে একা করে রিঅ্যাকশন নেব। হ্যাঁ, নীলাভ যে প্রশ্নটা তুললেন নির্মাল্যদা, যে ওরা তারা আদৌ যাবে, তুমি বলছিলে যে চলে যেতে পারে, আপনার কথার উত্তরে নির্মাল্যদা বললেন তারা যাবে কেন? যদি 7 নম্বর 8 নম্বর দল হয় তাদের কি লাভ হবে? এখানে তারা বার্গেনিং পাওয়ার রয়েছে, তারা মন্ত্রিত্ব পাবে। শুনুন, আমি একটা অঙ্ক বলি, ধরুন 30 সেকেন্ডে। না না আমি বলছি 30 সেকেন্ডেই বলছি, অনেকক্ষণ পরে আমি সময় পেয়েছি তো। ধরুন 30-এ পাস, আপনি 27 পেয়েছেন, তখন ওই 27-এর থেকে না 3 নম্বরের গুরুত্বটা বেড়ে যায়, তখন ওই 3-এর বার্গেনিং পাওয়ার 27-এর থেকে বেশি হয়। আমি এইখানেই বলেছি গুরুত্বপূর্ণ। দেখুন, আমি কিন্তু আগেও একবারও বলিনি কে সরকার করছে না করছে, কে কোথায় ভাঙছে। আমি বলেছি পলিটিক্সে আলটিমেটলি কোয়ালিশন গভর্নমেন্ট মানে সেখানে ব্ল্যাকমেলিং এর জায়গা থাকে, সেখানে দরাদরির জায়গা থাকে, সেখানে মন্ত্রিত্ব পাওয়ার জায়গা থাকে। coalition government-ই না, হবে যদি হয়। আমি বলছি তো, আমি হালবাক বলছি, কোয়ালিশন গভর্নমেন্ট এবং যেই করুক করবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে অনেক রকম আলাপ আলোচনার জায়গা থাকছে। আজকে বলুন তো, আলাপ আলোচনার জায়গা না থাকলে কালকে থেকে এখন অব্দি কেন বিজেপি আলাপ আলোচনা করছে? অবশ্যই আলাপ আলোচনার জায়গা আছে। দেখুন, এত অঙ্কের গল্প শুনলাম, কংগ্রেসের মুখপাত্র অঙ্কের গল্প দিলেন, আমি একটা উল্টো দিক থেকে একটা অঙ্কের কথা বলছি। ধরি যদি মেনে নিই ওনার কথা অনুযায়ী যে ওরা যে কোনোভাবে হোক হয় চন্দ্রবাবু নাইডুকে বা নীতিশ কুমারের দলকে নিয়ে গেলেন, তাতেও কি সরকার করতে পারবেন? এদের কাছে সংখ্যা নেই তো, মাত্র 234-এর সঙ্গে 12 একজনের আর একজনের 16, তারা তো ম্যাজিক ফিগারের ধারে কাছে আসতে পারবেন না। সুতরাং হেরোদের সঙ্গে কেউ যেতে চায় না। যেই দল, যেই কোয়ালিশন সরকার করছেন, যেই সংযুক্ত এনডিএ ন্যাশনাল আমাদের সরকার করছে, তাদের সঙ্গে তারা থাকবেন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে থাকবেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তারা থাকবেন। মণিশঙ্করদা, আমি একটা প্রশ্ন করবো, আমরা দর্শকদের প্রশ্ন করেছিলাম, এই রেজাল্টটাও আমি দেখাবো। প্রশ্ন করেছিলাম যে শরিকি দাবি মিটিয়ে স্থায়ী সরকার হবে কিনা বিজেপির, আমরা দর্শকদের প্রশ্ন করেছিলাম, আপনার কি মনে হয়? আমি রেজাল্টটা দেখাবো। না, ও যেটা বললো সেটা একদমই ঠিক, যে ইকুয়েশনটা পলিটিক্সে কিন্তু 2 2 4 হয় না। মমতা ব্যানার্জিকে আমি যেটা নির্মলদা বলছিলেন, নির্মলদা আমি 10 মিনিট প্রশ্ন করব। আমার কথা হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে সবথেকে বেশি সংখ্যা পেয়েছে। প্রথমবার বিজেপি রাজ্য রাষ্ট্রপতির কাছে যাবে, যেটা ভেঙে দাও আমি পদত্যাগ করছি, এবং সরকার গড়ার দাবিটা প্রথম বিজেপির পাওয়া উচিত। এটা ঠিক, একদম ডেমোক্রেসিতে বেশি আসন পেয়েছে। আমার কথা হচ্ছে এনডিএটা যদি আগের থেকে ওদের মধ্যে ছিল, বোঝাপড়াটা ছিল, তাহলে আজকে ও যেটা বলছিল ওদের মধ্যে এখন বার্গেনিংটা থাকবে কেন যদি এনডিএতে ছিল? আর দুই হচ্ছে বার্গেনিংটা বলবে তারপর। এবার সেটা যদি হয়, তাহলে লাক্সাবান বিক্রি করার মতো, জামা পাবেন বিক্রি করার মতো, একটার সঙ্গে আরেকটা ফ্রি, 10 সেকেন্ড অফার দেওয়ার কেন প্রয়োজন পড়ছে বিজেপি? বেশ, 10 সেকেন্ডে আসি, একা করে 10 সেকেন্ডে 10 সেকেন্ড উদাহরণ দিই। আমি যে কথাটা বললাম তার পক্ষে তো মহারাষ্ট্রের গভর্নমেন্ট, বিজেপি সেখানে বড় দল, কিন্তু কেন একনাথ সিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হয়েছে? আমি বললাম না, ওই 27 আর 3 যোগ হলে 10 সেকেন্ডে, এইটা পলিটিক্সের 10 সেকেন্ডে। হ্যাঁ, কংগ্রেস কি করলো? ক্লাসে লাস্ট বয় বিজেপি সেখানে সবথেকে বেশি আসন পেয়েছিল। এক সেকেন্ড, লাস্ট বয়, লাস্ট হেরো বয়, তারা 3 জনে মিলে তারা মহারাষ্ট্র সরকার গঠন করলো। সেইটা তখন ঠিক আছে, তখন কিন্তু ডেমোক্রেসি খতরে মে নেই হ্যায়। বেশ, নির্মলদা 10 সেকেন্ড। পার্টি যখন সরকার গঠন করছে তখন তানাশা। আমি প্রশ্নটা করছি, ধরুন 400 ডিমান্ড করে কেউ যদি 240 পায়, কেন করবে যদি আগে থেকে বোঝাপড়া? আমি আপনাকে বলেন দিই, 400 ডিমান্ড করে কেউ যদি 240 পায়, ইট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিট। আরে ইট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিট। অফার দিতে হচ্ছে, মুশকিল। এখানে ডিবেট শেষ করতে হচ্ছে। আমরা দর্শকদের প্রশ্ন করেছিলাম যে সংখ্যা পেয়েছে এনডিএ জোট, সেই সংখ্যা পেয়ে আদৌ স্থায়ী সরকার গঠন করতে পারবে কিনা, সেই সংখ্যা দর্শকদের কাছে এই মুহূর্তে তুলে ধরবো। দর্শকরা কি বলেছেন তার উত্তরে শরিকি দাবি মিটিয়ে স্থায়ী সরকার হবে বিজেপির। হ্যাঁ বলছেন 80% দর্শক, ফেসবুকের না বলছেন 20%, অর্থাৎ 80% দর্শক মনে করছেন যে শরিকি দাবি মিটিয়ে বিজেপি স্থায়ী সরকার গঠন করতে পারবে। এরপর ফেসবুকের পর নেব এক্স হ্যান্ডেল, এক্স হ্যান্ডেলের 75% দর্শক বলছেন হ্যাঁ
স্থায়ী সরকার গড়তে পারবে বিজেপি, না বলছেন 25%। পরে ইউটিউব, 2 ঘন্টায় 29,000 মানুষ ভোট করেছেন, টোটাল ভোট প্রায় 50,000। 29,000 মানুষের মধ্যে 86% মানুষ বলছেন যে স্থায়ী সরকার গঠন করতে পারবে বিজেপি, এবং না বলছেন 14%। প্রথমেই যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যে দল সবচেয়ে বেশি সংখ্যায় সিট পেয়েছে, যে জোট সবচেয়ে বেশি সংখ্যায় সিট পেয়েছে এবং তারা মেজরিটি ক্রস করে গিয়েছে, তারা তো স্বাভাবিক নিয়মেই সরকার গড়বে। তাদেরকে প্রশ্ন কেন করা হবে বা তাদেরকে কেন চ্যালেঞ্জ করা হবে যতক্ষণ পর্যন্ত না প্রশ্ন করার সঠিক কারণ পাওয়া যাচ্ছে? সেই প্রশ্নই আমরাও রাখলাম আজকে অনির্বাণের অগ্নিবাণ থেকে। আজকে অগ্নিবাণ এই পর্যন্তই। এরপর দেখুন সোজাসুজি স্বর্ণালী ফিরে আসছে আমি একটা ছোট্ট বিরতি।